পাবনা জেলার একটা প্রত্যন্ত গ্রামে আমার শৈশব আর কৈশোর কেটেছে। এখানকার স্কুল থেকে আমি এসএসসি পাশ করেছি। এরপর অবশ্য শহরে চলে আসি। এত কথা বলছি কারণ আমার ঘটনাটা এই গ্রামেই ঘটেছে। আমার সাথে ঘটেছে বলে ভুল হবে, কারণ ঘটনাটি ঘটে আমার মায়ের সাথে। আমি একজন প্রত্যক্ষদর্শী। সময়টা ছিল 1994 সাল। আমি তখন বেশ ছোট, ক্লাস 3-তে পড়ি। একে তো গ্রাম অঞ্চল, তার উপর আমাদের বাড়ি ছাড়া আশপাশে কোনো বাড়িতে ইলেকট্রিসিটি নেই। বলা চলে আমাদের আশেপাশের বেশিরভাগ বাড়ি ঘরই কৃষকদের। তাই সন্ধ্যা হবার পরপরই চারদিকে শুনশান নীরবতা নেমে আসে। ঝিঝির শব্দ ছাড়া অন্য কোনো শব্দ পাওয়া যায় না। আমাদের বাড়িটা অনেক বড় জায়গা নিয়ে প্রতিষ্ঠিত। বাড়িতে একটি একতলা বিল্ডিং, একটি টিনের ঘর আর একটি রান্নাঘর আছে। গ্রাম বলে রুমের সাথে কোনো টয়লেট লাগানো নেই। বাড়ির পশ্চিম দিকে একটা বিশাল বাঁশবাগান ছিল। তার সামনে কিছু দূর এগুলেই 2টা কবর পড়ে। আমাদের পরিচিত কারো না। আমার বাবা বাড়িটা বানানোর আগ থেকে সে কবর 2টা ছিল। যেদিনকার ঘটনা, সেদিন রাতে আম্মা আমাকে রাত 2টা-2:30 দিকে ঘুম থেকে জাগান টয়লেটে যাবার জন্য। ছোট মানুষ তো, তাই প্রতিদিন ওই সময়টাতে আমাকে ডেকে ওঠানো হতো, না হলে অনেক সমস্যা হতো। যাই হোক, ঘুম জড়ানো চোখে আমি উঠে টয়লেটে গেলাম। এসে আম্মাকে পেলাম না। কী ভাবলাম মনে নেই, কিন্তু আমি ঘরে ঢুকে বিছানায় উঠে যাই এবং কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়ি। এভাবে কতক্ষণ ঘুমিয়েছিলাম মনে নেই, তবে কিছু সময় পর বিকট এক চিৎকারে আমার ঘুম ভেঙে যায়। প্রথমে ঘাবড়ে গেলেও পরে দৌড়ে রুম থেকে বের হই। দেখি উঠানে আমার আম্মা সেন্সলেস হয়ে পড়ে আছেন। আমার বড় 2 ভাই জলদি আম্মাকে ধরে ঘরে নিয়ে আসে। সেটা তো অনেক চেষ্টা করেও আম্মার জ্ঞান ফেরানো সম্ভব হয়নি। আমার বাবা সরকারি চাকরি করে, সেই কারণে উনি প্রায়শই ঢাকায় থাকতেন। বাড়িতে থাকতাম আমরা 4 ভাই বোন। সেই রাতে আমরা অনাথের মতো কেঁদে রাত পার করলাম। আমার আম্মার জ্ঞান ফিরে সকালে ফজরের নামাজের পর। জ্ঞান ফিরলেও তিনি আমাদের সাথে নর্মাল কোনো কথাবার্তা বললেন না। যা বললেন আবোল তাবোল, এবং ছোট থাকার কারণে আমি প্রায় কিছু বুঝতেই পারলাম না। এভাবে প্রায় বছর খানেক কেটে গেল। আমার বাবা আম্মাকে ডাক্তার কবিরাজ সবখানেই নিয়ে গেল, কিন্তু অবস্থার কোনো উন্নতি হচ্ছিল না। আম্মা প্রায় ঘুমের মধ্যে চিৎকার করে উঠে বলতেন, আমার হাতটা খেয়ে ফেললো, তোরা জলদি কিছু কর, আমাকে বাঁচাও। কিন্তু আমরা ছোট ছিলাম, তাই কিছুই করতে পারতাম না, শুধু কাঁদতাম মায়ের পাশে বসে। এভাবে চলার পর হঠাৎ একদিন এক কবিরাজের সন্ধান পাওয়া গেল। তিনি আমাদের বাড়িতে চলে আসলেন। আমার আম্মাকে দেখলেন। কবিরাজ এমনিতে খুবই কম কথা বলতেন, তাই আমার বাবা অনেক প্রশ্ন করলেও তিনি বেশিরভাগেরই কোনো উত্তর দিলেন না। শুধু বললেন একটু পায়েস রান্না করতে। পায়েস রান্না করা হলে তিনি তা একটা কলা পাতায় ঢেলে পশ্চিম দিকের খবরগুলোর পাশে রেখে আসলেন। তারপর আমাদের বাড়ির চতুর্দিকে 4 কোণা 4টা খুঁটি পুঁতে দিলেন এবং শেষে আমার আম্মাকে কয়েকটা তাবিজ দিয়ে চলে গেলেন। বলা বাহুল্য, সেদিনের পর থেকে আমার আম্মার মধ্যে পরিবর্তন দেখতে পেলাম। আম্মা সপ্তাহ ঘুরতে প্রায় সুস্থ হয়ে গেলেন। তারপর আম্মার মুখে আমরা শুনতে পারলাম সেদিনের সেই ভয়াল রাতে কি ঘটেছিল আম্মার সাথে। সেদিন আমি এক পাশে টয়লেটে ঢোকার পর আম্মা অন্য পাশে টয়লেটে ঢোকেন। আমি টয়লেট করে চলে আসার কিছু সময় পর আম্মা টয়লেট থেকে বের হন। হঠাৎ একটা দমকা বাতাস বয়ে যায় এবং আম্মাকে অবাক করে দিয়ে বাসা থেকে একটা কুকুর বের হয়। উল্লেখ্য, আমাদের টয়লেটটা বাঁশঝাড়ের পাশেই ছিল। কুকুরটার সাইজ একটা 6 মাসের গরুর বাচ্চা সমান ছিল। মাথায় 2টা শিং এবং চোখ দুটো যেন আগুনের গোলার মতো জ্বলজ্বল করছিল। জিহ্বাটা বেরিয়ে আসছে এবং তা থেকে অনবরত লালা গড়াচ্ছে। কুকুরটা বাতাসের বেগে আম্মার সামনে আসে এবং ঠান্ডা চোখে আমার আম্মার চোখের দিকে তাকিয়ে থাকে। তারপরের ঘটনা আর আমার আম্মার মনে ছিল না। আমি যখন অসুস্থ ছিলেন তখন তিনি প্রায় ঘরের মধ্যে বলতেন, আমার হাতটা খেয়ে ফেললো। এটা যখন ওনাকে জানানো হয় তখন তিনি বলেন তিনি দেখতেন সেই কুকুরটা এসে চিবিয়ে চিবিয়ে ওনার হাতটা খাচ্ছে। আপনারা হয়তো বলবেন গল্পটা বানানো, তাতে আমার কিছু যায় আসে না। তবে যেই অবস্থায় আমরা 4 ভাই বোন পার করেছি, মহান আল্লাহর কাছে প্রার্থনা করি এমন সময় যেন কারো কাটাতে না হয়। কারণ আম্মা ঘরের মধ্যে তখন অনেক রকম কথা বলতেন, যা শুনে প্রায় মনে হতো আম্মা হয়তো আর বাঁচবেন না। আম্মা কি কথা বলতো তা এখন আমার পুরোপুরি মনে নেই, তবে খাওয়া দাওয়ায় অনেক সময় সমস্যা হতো, কারণ আমরা কেউই রান্না করতে পারতাম না। মহান আল্লাহর ইচ্ছায় আমার আম্মা এখন পরিপূর্ণ সুস্থ। এ ছিল ছোট্ট একটি ঘটনা। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আপনারা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নতুন ঘটনা শোনার আমন্ত্রণ জানিয়ে আমি এখানে বিদায় নিচ্ছি। নীরব নেশা।
দ্য মোস্ট ইম্পর্টেন্ট টিউন ভূত 92। সকলকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।